আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির রদবদল সম্পর্কে আমরা বিভিন্ন কিছু লক্ষ্য করছি। ছাত্রদের রাজনৈতিক দল থেকে শুরু করে আওয়ামী লীগের পতন, এমনকি বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান এবং জামাতের নির্বাচন ঘিরে যে সকল তৎপরতা আমরা লক্ষ্য করছি, তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে যে একটি টানাপোড়া বা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দেয়ার যে একটি জটিলতা আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে বর্তমান যেরকম অবস্থা রয়েছে বা বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, তার থেকে বড় অস্থিতিশীল পরিস্থিতি অপেক্ষা করছে। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমে যদি আমরা বিএনপির বর্তমান অবস্থান লক্ষ্য করি, তাহলে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৫, ১৬, ১৭ বছর ক্ষমতা পাওয়ার জন্য বা ক্ষমতা থেকে বঞ্চিত থাকার জন্য তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি অনেক ক্ষেত্রে। সেই হিসাবে তারা এখন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য নিজেদের মধ্যেও কিন্তু বেশ একটা কুন্দলে লিপ্ত হয়ে যাচ্ছে। এবং আমরা যে জিনিসটি সবথেকে বেশি লক্ষ্য করছি সেটি হচ্ছে জাতীয় পর্যায়ে বিএনপির যারা নেতৃত্ব দিয়ে থাকেন, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু তৃণমূল পর্যায়ে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে নিয়ে অনেকটাই হিমশিম অবস্থায় রয়েছেন। যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে যে কারণে স্থানীয় নির্বাচন দিতে যাচ্ছে, বিএনপি প্রকৃতপক্ষে স্থানীয় নির্বাচন পূর্বে চাচ্ছে না। কারণ তৃণমূল পর্যায়ে উপজেলা ভিত্তিক যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই বিএনপির অঢেল নেতাকর্মী কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন, বা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু তারা এই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সুতরাং এখন যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে বিএনপির মধ্যে বর্তমান যে অভ্যন্তরীণ জটিলতা সৃষ্টি হচ্ছে, সেই অভ্যন্তরীণ জটিলতা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। এবং অভ্যন্তরীণ জটিলতা একটি রাজনৈতিক দলের জন্য পতন না হলেও খুবই বিপজ্জনক অবস্থায় নিয়ে দাঁড় করায়, যেটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে বিগত ১৫ বছর লক্ষ্য করেছি। তবে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, সেই রাজনৈতিক দলটি যারা পরিচালনা করছেন তারা সম্ভবত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন। প্রকৃতপক্ষে তাদের যে রাজনৈতিক প্যাটার্ন, সেই রাজনৈতিক প্যাটার্ন কিন্তু এখনো আমরা সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেনি। কারণ তাদের রাজনৈতিক দল গঠনের পর থেকে কিন্তু তারা যে সকল কথাবার্তা বলছেন, সে সকল কথাবার্তা প্রকৃতপক্ষে তারা পূর্বেও বলেছেন। এর মধ্যে সেকেন্ড রিপাবলিক, সংবিধান পরিবর্তন, নতুন বাংলাদেশ বিনির্মাণ ইত্যাদি, ইত্যাদি বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সাধারণত ৫ই আগস্টের পর থেকে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে নানাভাবে এই ছাত্র নেতারা কিন্তু তুলে ধরছেন। কিন্তু এর মধ্যে বেশ কিছু বিষয় ইতিমধ্যেই কিন্তু তারা করতে সক্ষম হননি। এর মধ্যে সংবিধান নতুন করে লিখা বা নতুন করে বাংলাদেশের সংবিধান রচনা করার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু সবথেকে মুখ্য। এবং তাদের বর্তমান গঠনতন্ত্র কি বা তাদের রাজনৈতিক যে সাংগঠনিক একটি গঠনতন্ত্র রয়েছে সেটি প্রকৃতপক্ষে কি, এই ব্যাপারেও কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি। এর মধ্যে তারা নির্বাচন নিয়ে তড়িঘড়ি শুরু করেছেন। যদিও অনেকে মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মদদে এই রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং তাদের মাধ্যমেই এই রাজনৈতিক দল পরিচালিত হচ্ছে। সেই হিসাবে তাদের রাজনৈতিক যে নিবন্ধন বা রাজনীতি করার জন্য কিংবা নির্বাচন করার জন্য যে নিবন্ধনের প্রয়োজন বাংলাদেশে, বা নির্বাচন কমিশনারের কাছ থেকে যে নিবন্ধনটি প্রয়োজন, সেই নিবন্ধন নিয়ে আদৌ তারা কোনো ধরনের চিন্তাভাবনা করছেন না। সেই হিসাবে তারা ৩০০ আসনে প্রার্থিতা ঘোষণা করার চিন্তাভাবনা করছেন এবং তাদের মধ্যে যিনি মুখ্য সংগঠক রয়েছেন, তিনি বলেছেন যে তারা ৩০০ আসনে প্রার্থিতা করবে। এখান থেকে বোঝা যায় যে প্রকৃতপক্ষে তাদেরও টার্গেট রয়েছে জাতীয় নির্বাচন। এখন জাতীয় নির্বাচন তারা ৩০০ আসনে প্রার্থিতা দেবে প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগকে দাবিয়ে রাখার জন্য। এরকম নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ রাজনৈতিক দল।
এবং এর পরবর্তীতে সাধারণত বিএনপির অবস্থান, এর পরবর্তীতে জাতীয় পার্টি, এর পরবর্তীতে জামায়াত। তবে বিএনপি এখন আওয়ামী লীগ যেহেতু নেই, যার জন্য বিএনপি এখন উপরে রয়েছে বা সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের সবাইকে মেনে নিতে হবে বা আমরা মেনে নিচ্ছি। সুতরাং এখানে বিএনপির সাথে প্রকৃতপক্ষে তাদের জোট হওয়ারও কোনো বিষয় আমরা লক্ষ্য করছি না বা আদৌ তারা জোট হবেন বলেও মনে করছি না। কারণ জোট হওয়ার হলে ৩০০ আসনে প্রকৃতপক্ষে প্রার্থিতা দেয়ার ঘোষণা বা প্রার্থিতা দেয়ার চিন্তাভাবনা কিন্তু এই নতুন রাজনৈতিক দল করতেন না। আবার বিএনপির সাথে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সংবিধান বিষয়ক এবং রাষ্ট্রপতি বিষয়ক যে ইস্যুগুলো রয়েছে, সেগুলোতে বিএনপি কিন্তু প্রকৃতপক্ষে বিরোধী অবস্থানে ছিল। বিএনপি কোনোভাবেই চায় না যে দেশের সংবিধান পুনর্লিখিত হোক। তারা সংস্কার চায় অথবা সংবিধানের সংশোধনী চায়। এছাড়া রাষ্ট্রপতি অপসারণের দাবিতেও বিএনপি আমরা দেখেছি যে বিরুদ্ধে অবস্থান করেছিল। আবার এই যে স্থানীয় সরকারের নির্বাচন, সেটি আমি কিন্তু প্রথমেই একটি বিশ্লেষণ করলাম যে প্রকৃতপক্ষে বিএনপির এখানে ক্ষতি কি হবে। তবে ক্ষতি যাই হোক, বিএনপি প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচন প্রথমে দেয়া নিয়েও কিন্তু এক ধরনের বিরুদ্ধে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকারের। সুতরাং এই যে জাতীয় নির্বাচনে প্রকৃতপক্ষে ছাত্রদের ৩০০ আসনের প্রার্থিতা দেয়া সর্বোপরি আওয়ামী লীগকে ঠেকানোর জন্যই হচ্ছে। কারণ এই রাজনৈতিক দল গঠিত হওয়ার পর থেকে হঠাৎ করে নির্বাচনে এসে যে ৩০০ আসনে প্রার্থিতা দিয়ে দিবে এবং সেখান থেকে জয়লাভ করে নিবে, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুবই স্বাভাবিক একটি বিষয় নয়। এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, আমি বলেছি যে ৪টি রাজনৈতিক দল এখানে বিশেষত সবথেকে বেশি প্রাধান্য পেয়ে থাকে। সেই ৪টি রাজনৈতিক দলের কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার রয়েছেন এবং ভোটার ছাড়াও জনসমর্থক কিন্তু রয়েছে। সেই হিসাবে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন, আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তাদের সংখ্যা যেমন বেশি, তেমনি বিএনপির নেতাকর্মীর সংখ্যাও কিন্তু বেশি। আবার জামাতে ইসলাম কিংবা জাতীয় পার্টির ভোটার সংখ্যা এবং তাদের যে নির্দিষ্ট জনসমর্থন রয়েছে, সেটিও কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সেই হিসাবে হঠাৎ করে এই রাজনৈতিক দল গঠিত হওয়ার পরই যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যাবে এবং সারা বাংলাদেশে ৩০০ প্রস্তাবিত যে আসন রয়েছে, সেই আসনে যদি তারা প্রার্থিতা দিয়ে দেয়, তাহলে সবকটি আসনে যে তারা জয়লাভ করবে এরকম কিন্তু নয়। কারণ প্রত্যেক আসনে এরকম অনেক জনপ্রিয় নেতাকর্মী রয়েছেন বা অনেক জনপ্রিয় নেতারা যেমন রয়েছেন আওয়ামী লীগের, তেমনি রয়েছেন বিএনপির। ঠিক একইভাবে জামাত কিংবা জাতীয় পার্টিরও কিন্তু প্রার্থী রয়েছেন যারা অনেক জনপ্রিয় এবং বহুদিন ধরে তাদের এই স্থানীয় এলাকায় তারা পরিচিত। সুতরাং আমি মনে করছি যে ৩০০ আসনে এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল প্রার্থিতা দেয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবে ঠেকানো। এখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, তাহলে আওয়ামী লীগের বর্তমানে এন্টি রাজনৈতিক দল হিসাবে বা আওয়ামী লীগ যাদেরকে তাদের শত্রু মনে করছে, তারা প্রকৃতপক্ষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে তারা যদি প্রার্থিতা দেয় এবং আওয়ামী লীগ কোনোভাবে তাদের নির্বাচনে অংশগ্রহণের রাস্তাটি প্রশস্ত করতে পারে বা নির্বাচনে অংশগ্রহণ করে, সেই হিসাবে এখানে দুপক্ষের মধ্যে কিন্তু একটি জটিলতা সৃষ্টি হবে। অর্থাৎ ছাত্ররা কোনোভাবেই আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয় অর্জন করার পথে বাধা হয়ে দাঁড়াবে। এবং ছাত্ররা যেহেতু গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই হিসাবে ৩০০ আসনে প্রার্থী দিলে মূলত আওয়ামী লীগের বিরোধী হিসাবে তারা কার্যক্রম পরিচালনা করবে। সেই হিসাবে আমি মনে করি যে তারা জোটবদ্ধ না হয়ে যদি এককভাবে ৩০০ আসনে প্রার্থিতা দেয়, তাহলে প্রকৃতপক্ষে তাদের যে মোটিভ, সেই মোটিভটি হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানো বা আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবে বিজয় সুনিশ্চিত না করতে দেয়া।